নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো গল্প ধর্ষণের পরে, প্রাপ্তমনস্ক শ্রোতা বন্ধুদের জন্য। প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্য বাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো গল্প ধর্ষণের পরে। গল্প পাঠ এবং গল্প লেখায় অবশ্যই আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রাপ্তবয়স্ক এবং প্রাপ্তমনস্ক শ্রোতা বন্ধুদের জন্য। পায়ের জুতোয় দ্রুত শব্দ তুলে হেঁটে চলেছে ঈপ্সিতা। যতটা তাড়াতাড়ি সম্ভব এখন এই চৌরাস্তার মোড় তাকে পার করতে হবে। ঘুটঘুটে অন্ধকার, রাস্তার আলোগুলো পর্যন্ত জ্বলে না। প্রত্যেক বছর ইলেকশনের আগে রাস্তা ঠিক করা হয়, ল্যাম্পপোস্ট খাটানো হয়, লাইটও দেওয়া হয়, কিন্তু যেই ইলেকশন শেষ সঙ্গে সঙ্গে এদের আলোও ফুরিয়ে যায়। আর ঠিক সেই সময় যতগুলো গুন্ডা মার্কা ছেলে আছে প্রত্যেকের বসতি হয় এইসব ল্যাম্পপোস্টের ধারে মদের বোতল নিয়ে। ঈপ্সিতা এই পাড়ার খুব ভালো একটি মেয়ে। লেখাপড়ায়, দেখতে শুনতে, গান বাজনা, নাচে সব কিছুতে পারদর্শী। এমনিতে পাড়ায় কেউই ওর শত্রু নয়, প্রত্যেকেই ওকে ভীষণ ভালোবাসে। ঈপ্সিতার বাবা একজন নামকরা ব্যবসায়ী এবং মা গৃহবধূ। ব্যবসা বাবা বাড়িতে থেকেই করেন। ঠাকুরদার আমল থেকে তৈরি করা এই চা পাতার ব্যবসা এখন বাড়তে বাড়তে এতটাই ছড়িয়েছে যে বাবা বাড়িতে থেকেই ব্যবসার কাজ দেখাশোনা করতে পারেন। মাস গেলে একটা মোটা অঙ্কের টাকা ওনার অ্যাকাউন্টে ঢুকে যায়। মোটামুটি খাওয়া পড়া কোনো কিছুর অভাব নেই ঈপ্সিতার। বাবা মায়ের একমাত্র আদরের সন্তান। মা বাবা কি দেননি ছোটবেলা থেকে, যাবতীয় কিছু ওকে শিখিয়েছেন। সংস্কৃতির সঙ্গে যুক্ত থাকার জন্যে বাদ্য শিখিয়েছেন, নাচ শিখিয়েছেন, নামি স্কুলে পড়াশোনা করিয়েছেন, নামি কলেজে পড়াশোনা করিয়েছেন। ঈপ্সিতা মেডেল পায়, স্কলারশিপ পেয়ে নিজের পড়াশোনা কমপ্লিট করে। বর্তমানে সে MA করছে ইংলিশে অনার্স নিয়ে। তাই রানাঘাট থেকে কল্যাণী পর্যন্ত ট্রেনে করেই তাকে যাতায়াত করতে হয়। যদিও বাবার গাড়ি আছে, কিন্তু ঈপ্সিতা সাদা মাটা থাকতে পছন্দ করে ছোটবেলা থেকেই। পরনের চুড়িদারগুলো ওই 450 কি 500 টাকার বেশি দামে সে পরতে চায় না। তার মতে এত দামি কেন বাবা? অর্ডিনারি একটা কুর্তি তো 250 টাকাতেই পাওয়া যায়, তার থেকে কমেও হয়। আমার রোজ রেগুলার যাতায়াতের জন্যে এই দামি পোশাক পরলে আমি ক্যারি করতে পারি না। বাবা সুধারঞ্জন বাবুর এই কারণে মেয়ের ওপরে একটু অভিমান আছে। তিনি বলতে চান, দেখ বাবা, ছোটবেলা থেকে গরিবে আনায় আমি বড় হয়েছি। আমি চাই আমার মেয়ে রাজ আর হালে থাকুক। তোর মাও তো সেটাই চায়। তোমরা তাহলে থাকো, আমাকে আমার মতো থাকতে দাও। আমি এত বড়লোকি চালের মধ্যে থাকতে ভালোবাসি না বাবা। তাছাড়া এরম অবস্থায় যদি আমি কলেজে যাই আমাকে সবাই প্যাক দেয়। বাবা বোঝেন না মেয়ে কেন এমন বলে। কয়েকদিন হয়েছে ঈপ্সিতাকে একটি ছেলে প্রপোজ করেছে। নাম তার অমিত, কলেজেই পড়ে একই সাথে। বাড়ি তার রানাঘাটেই, ওই সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরের কাছাকাছি। কলেজে একসাথেই যাতায়াত করত, কিন্তু কোনোদিন ঈপ্সিতা কথা বলেনি। দুদিন আগে ছেলেটি প্রপোজ করায় ঈপ্সিতা মুখের ওপরে তাকে বারণ করে দিয়েছে। উচ্চতায় 5 ফুট 6 ইঞ্চি হাইট। বর্তমানে পরনে সাদা রঙের কুর্তি আর কালো রঙের একটা প্যান্ট। ঘাড়ে রয়েছে ব্যাগটা। মাথার চুলগুলো বেনুনি করা, ছোট্ট কালো টিপ আর বিন্দু বিন্দু ঘাম জমেছে ফর্সা শরীরটায়। সে ব্যাগ থেকে রুমালটা বার করে কপালটা মোছে। ব্যাগের থেকে জলের বোতলটা নিয়ে ঢকঢক করে খায়। আজকে স্টেশন থেকে বাড়ি আসতে প্রচণ্ড দেরি হয়ে গিয়েছে। মাঝপথে খানিকটা বৃষ্টি হয়েছিল, এই কারণে ট্রেনটা আটকে গিয়েছিল পায়রাডাঙ্গার কাছাকাছি। বেশ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। আপাতত এলাকায় কোনো বন্ধু বান্ধবী ঈপ্সিতার নেই। যারা আছে তারা ওই চাকদা পায়রাডাঙ্গা পর্যন্তই সীমিত। লাস্ট ট্রেনটায় আজকে উঠতে হয়েছে। কলেজে কি একটা অনুষ্ঠান ছিল তাই। বাবা বাড়ি থেকে বারবার বলেছিল আজকে গাড়ি নিয়ে যা, এইভাবে যাস না, কিন্তু ঈপ্সিতা কথা শোনেনি।
সে তার সাদামাটা জীবনযাপনই অভ্যস্ত, কিন্তু আজ একটু ভয় করছে। মাও বারবার বারণ করেছিল আজকে। ইপ্সিতার মা খুব একটা বয়সী নয়, অল্প বয়সে বিয়ে করেছিলেন সুধারঞ্জন বাবু রমা দেবীকে। 16 বছর বয়সেই ইপ্সিতার জন্ম হয়ে গিয়েছে। তাই মা আর মেয়ে পাশাপাশি দাঁড়ালে দেখে মা মেয়ের বদলে 2 বোন বললেও মানানসই হবে। ফোনটা গঁ গো করছে ইপ্সিতার। রাস্তাটা বেশ ফাঁকা। এখন এই রাস্তা দিয়ে চৌরাস্তার মোড়ে উঠে তারপর তাকে বাড়ি পৌঁছাতে হবে। কল্যাণী স্টেশনটা থেকে ওদের বাড়ি হাঁটা পথে প্রায় 20-25 মিনিট মতো। সঙ্গে যদি টোটো গাড়ি থাকতো অসুবিধে হতো না। মেয়েকে এত কিছু শেখানো সত্ত্বেও সাইকেলটা কোনো মতেই শেখাতে পারেননি সুধারঞ্জন বাবু। একবার মেয়ে পড়ে গিয়েছিল, তখন ক্লাস 8-এ পড়ে। পাড়ারই একটা মাঠের মধ্যে গিয়েছিল সে সাইকেল প্র্যাকটিস করতে। যখনই জানতে পারলেন সুধারঞ্জন বাবু মেয়ে সাইকেল থেকে পড়ে গিয়েছে, তখনই ফোন করে স্ত্রীকে বললেন, আর দরকার নেই, সাইকেল শিখতে হবে না, হাত পা ভেঙে পড়ে থাকবে, তারপরে কিছু থেকে কিছু একটা হয়ে গেলে একেই মেয়ের সন্তান, তার উপরে বিয়ে দিতে হবে। এই চিন্তাধারা এখনো অনেক মা বাবা আছে যাদের মধ্যে থেকে বেরিয়ে আসতে পারেনি। কি রে মা, তুই কোথায়? এই তো মা, চলে এসেছি। চৌরাস্তার মোড়ে এলি? তোর বাপিকে তো বললাম, বোধহয় স্কুটি নিয়ে এতক্ষণ পৌঁছে গিয়েছে। মা, আমার খুব ভয় করছে। এমন করছিস কেন? কি হয়েছে? এর আগেও তো কদিন তুই রাতে করে বাড়ি ফিরলি, অসুবিধার কি হয়েছে? এই জন্যই বারবার বলছিল তোর বাবা আজকে গাড়িটা নিয়ে যেতে, ড্রাইভার থাকতো। মা মা আমার আমার আর কিছু শুনতে পারেন না রমা দেবী। ফোনটা কেটে যায়। ঘরে বসে রীতিমতো বিপাকে পড়ে গিয়েছেন। একেই সুধারঞ্জন বাবুর বয়স হয়েছে, তার মধ্যে এত রাতে স্কুটি চালিয়ে মেয়েকে উদ্ধার করতে যাচ্ছেন। বারবার ফোন করতে গেলে লোকটা খেঁচিয়ে ওঠে, ধমক দেয়। আর বুড়ো বয়সে সেই ধমকানি আর সহ্য করতে পারেন না রমা দেবী। কম তো হলো না সংসার করা, তবুও বুকে সাহস জোগাড় করে নিয়ে ফোনটা করেই ফেললেন। হ্যাঁ বলো, 14 বার ফোন করলে আমি স্কুটি কি করে চালাবো? শোনো না, মেয়েটা ফোন ধরছে না, কথা বলতে বলতে কেটে গেল। মনে হচ্ছে একটা বিপদ হয়েছে, তুমি শিগগিরই যাও। এই জন্যই মেয়েকে পই পই করে বারণ করেছিলাম, বলেছিলাম আজকে গাড়িটা নিয়ে যেতে। কি হতো বলো তো? হ্যাঁ, ফোনটা রাখো, যাচ্ছি। সুধারঞ্জন বাবু ফোনটা রেখে চৌরাস্তার মোড়ের কাছে এলেন এবং গলির মধ্যে বাইক ঢুকিয়ে মেয়েকে খুঁজতে শুরু করলেন। একা একা বললেন, এই রাস্তাটা এত অন্ধকার, সব ভোট ভোট করে মাতোয়ারা হয়ে থাকে, এদিকে প্রয়োজনের সময় একটা কাজ করে না, সব পালের ইলেকশন বললেন, কিন্তু বলাটা হজম করতে পারলেন না। শোনো বাবু, একটা ইয়ং ছেলে ঘরমাক্ত শরীর নিয়ে দ্রুত সেখান থেকে পালাচ্ছে। তার পেছনে পেছনে রয়েছে আরও বেশ কয়েকটি ছেলে পেলে, জনা 5 হবে। প্রত্যেকেরই বেশ যুবথুবু অবস্থা। একজন বাইক স্টার্ট করে সুধারঞ্জন বাবুকে পাত্তা না দিয়েই 2 বন্ধুকে বসিয়ে চলে গেল। আরেক বন্ধু সাইকেল নিয়ে, আরেক বন্ধু দৌড়চ্ছে। যে দৌড়চ্ছে তাকেই ধরলেন তিনি। এই রাস্তাটা বুঝি কি বলুন, তাড়াতাড়ি বলুন তো, এই রাস্তাটা স্টেশনে গিয়ে শেষ হচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তোমরা এমন করে কেন দৌড়চ্ছ বাবু? কি হয়েছে? কোনো বিপদ? আর বলবেন না, আর বলবেন না জ্যাঠামশাই। ওই রাস্তার ওখানে একটা মেয়ে। সুধারঞ্জন বাবুর হাত পা কাঁপতে শুরু করেছে। বাইকটা উনি চালাবেন কি? উনি সেখানেই দাঁড়িয়ে পড়েছেন। কোন মেয়ের আবার কি সর্বনাশ হলো? এত রাতে তো ওনার মেয়েটাই ফিরছিল। তাহলে কি শেষ পর্যন্ত ইপ্সিতার? তাড়াতাড়ি স্টার্ট করলেন স্কুটিটা, যত তাড়াতাড়ি সম্ভব। ব্যাটারির স্কুটি খুব একটা বেশি বেগও নিতে পারে না। দূরে স্কুটির আলো পড়েছে রাস্তার ঠিক মাঝ বরাবর, ল্যাম্পপোস্টের পাশে। রক্তাক্ত অবস্থায় একটি নারী শরীর পড়ে রয়েছে, যার সাদা রঙের কুর্তির প্যান্টটা পড়ে রয়েছে পাশে, এবং সেই প্যান্টটা শুকে শুকে সেই রক্তগুলোকে চেটে খাচ্ছে বুভুক্ষ 2টো কুকুর। আর হিংস্র ধারালো দাঁত বের করে আরেকটি কুকুর পড়ে থাকা মেয়েটির দিকে চেয়ে রয়েছে। ছকছক করে কাঁপতে কাঁপতে সুধারঞ্জন বাবু এগিয়ে গেলেন মেয়ের দিকে। দেখতে পেলেন ওনার ইপ্সিতা, এলোমেলো চুল নিয়ে, তার ঔদ্ধত্য বক্ষ সৌন্দর্যতা, তার নাভিমূল নিতম্ব এবং সেই অন্ধকার গহ্বর যেখান থেকে এখন গঙ্গা নদীর মতো রক্তের ধারা নির্গত হচ্ছে। সারা গায়ে হাঁচড়ের দাগ। দাঁড়িয়ে থাকা কুকুরটাও বোধহয় একটা কামড় দিয়েছে
তার ঠিক চোখের কাছটায়। মেয়েটির মুখটা হাঁ, মাছি উঠছে। সুধারঞ্জন বাবু কোনো কথা বলতে পারলেন না। হাত দিয়ে মেয়ের নাকের কাছে অনুমান করার চেষ্টা করলেন মেয়ে ঠিকঠাক নিঃশ্বাস নিচ্ছে কিনা। ঈপ্সিতা, আপনারা মানে আপনি কখন দেখলেন? আপনাকে তো বলছি অফিসার, আমি আমার মেয়েকে ওই অবস্থাতেই দেখেছি। ওই অবস্থা বলতে মানে একটু ডিটেলসে। সুধারঞ্জন বাবু মাথা নিচু করে বসে রয়েছেন। লেডি কনস্টেবল পাশে দাঁড়িয়ে রয়েছে, পাশে বসে সুধারঞ্জন বাবুর স্ত্রীও। ওনারা কাঠ হয়ে গিয়েছেন অত্যাধিক শোকে। আজ দিন সাথে ফতে আসলো। ঈপ্সিতা ভর্তি রয়েছে নার্সিংহোমে। তার শরীরটা কেমন যেন হয়ে গিয়েছে, মস্তিষ্ক চলে গিয়েছে কোমাতে। ব্রিলিয়ান্ট স্টুডেন্ট এই মেয়েটা বিছানার মধ্যে নিথর হয়ে শুয়ে রয়েছে। ভাবতে গেলেই দুঃখে বুকটা ফেটে যাচ্ছে সুধারঞ্জন বাবুর। এই নিয়ে পুলিশ কর্মকর্তা অনেকবার এসেছেন এই বাড়িতে। প্রত্যেকবারই একই কথা বলতে বলতে মেয়ের লজ্জা সম্পর্কে আর কিছুই যেন বাকি থাকলো না। যেই মেয়েকে জন্ম দিয়েছেন ওনারা স্বামী স্ত্রী, সেই মেয়ের শরীরে পুঙ্খানুপুঙ্খভাবে ঠিক কোথায় কতটা রক্ত বেরিয়েছে, কতটা কেটে গিয়েছে, কোথায় কোথায় দাঁতের দাগ, নখের আঁচড় ছিল, এই সব কিছু ডিটেলসে বলেছেন। আর প্রত্যেকবারই অফিসার খ্যাক খ্যাক করে হেসে উঠেছে। প্রতিবাদ করতে চেয়েছেন সুধারঞ্জন বাবু, কিন্তু ওনার স্ত্রী হাত চেপে ওনাকে বসিয়ে দিয়েছে। দিন 15 পরে নার্সিংহোম থেকে ফোন আসে, ঈপ্সিতা মারা গেছে। স্বামী স্ত্রী দুইজনেই চুপ। সিদ্ধান্ত নিলেন এই ঘর বাড়ি বেচে দিয়ে অন্যত্র চলে যাবেন, যেখানে মেয়ের কোনো অস্তিত্ব থাকবে না। আমাকে মাফ করে দেবেন সুধারঞ্জন বাবু, আপনার কাছ থেকে কেসের ডিটেলস সম্পর্কে সব কিছু জানা সত্ত্বেও আমি কিছু করতে পারলাম না। আসলে ওই রাস্তায় কোনো সিসিটিভি ফুটেজ নেই, তার উপরে রাস্তার লাইটগুলো সবসময় অফ থাকে। ইলেকশনের আগে ব্যবস্থা করা হয়েছিল, ক্যামেরাটাও তখন চালু ছিল, কিন্তু সুধারঞ্জন বাবু কিছুই বললেন না। ওনারা তখন ব্যাগপত্র গোছাচ্ছেন। এই বাড়িটা বিক্রি করার জন্যে একটা পত্রিকায় উনি বিজ্ঞাপন দিয়েছেন। বাড়ি যখন বিক্রি হবে হবে তখন আবার আসবেন, কিন্তু এখন এই বাড়িতে থাকা যাচ্ছে না। মেয়ের স্মৃতি চারিদিকে ছড়িয়ে, শোকেসের মধ্যে ভর্তি ওর বিজয়ের মেডেলগুলো। সেইগুলো যখন দেখেন তখন আরও বেশি দুঃখ হয়। আপনারা তাহলে এখানে আর থাকবেন না, এই সিদ্ধান্তেই অটল? হ্যাঁ, আমরা আর এখানে থাকতে পারবো না। আমার মেয়েকে যারা খুন করলো, যারা রেপ করলো, তাদেরকে যখন ধরতে পারলামই না, আর আপনিও যখন আমায় মাফ করবেন, যথোপযুক্তভাবে আপনি প্রমাণ দিতে পারেননি, তাই হ্যাঁ, মৃত মেয়েটার শরীরের ভেতর ঢুকে যদি আবিষ্কার করতে পারতাম কিভাবে ওকে রেপটা করা হয়েছে, কত ধাপে ওর ওপরে ধর্ষণ চলেছে, তাহলে বোধহয় তুমি চুপ করবে, বললেন রমা দেবী। আপনি এখন আসুন অফিসার, তাছাড়া আপনাকে তো আজকে আর আমরা খবর দিইনি। হ্যাঁ, তা দেননি, কিন্তু একটা কিছু আর বলতে পারলেন না অফিসার। ইয়া বড় বুড়ি, পুরুষ্ঠু মোটা গোপ, বয়স প্রায় 50-এর কাছাকাছি। ঘর থেকে বেরোনোর আগে শুধু বললেন, বুঝতেই পাচ্ছেন আমিও ফ্যামিলি ম্যান, বাড়িতে মেয়ে আছে আমারও, তাই ইচ্ছে থাকলেও আমাদের হাত পা গুটিয়ে থাকতে হয় সুধারঞ্জন বাবু। সুধারঞ্জন বাবু ঘাড় নাড়লেন। ইন্সপেক্টর বললেন, এইটুকু বলতে পারি, এই স্থানীয় এমপির ছেলে, ওরাই করেছে, আর খবরটা প্রেসে ছাপাতে দেয়নি ওরাই। এর থেকে বেশি কিছু বলতে আমিও পারবো না, তাহলে আমারও গর্দানটা নেমে যাবে। এমন অনেক কেস থাকে যেগুলো কোনো সময় রিওপেনও হয় না, যার কোনো মীমাংসাও হয় না। চলে গেলেন অফিসার। আবার এক প্রস্থ কান্না শুরু করলেন রমা দেবী। সুধারঞ্জন বাবু মেয়ের ছবিটা বুকের মধ্যে ঠেসে ধরে দাঁড়িয়ে রয়েছেন। বললেন, চুপ করো, একদম চুপ করো, চোখের জল একটুও ফেলবে না তুমি, তাতে আমাদের মেয়ের আত্মার শান্তি পাবে না। তার থেকে চলো ছেড়ে ছুড়ে দিয়ে চলে যাই। কোথায় যাব, কোথায় গিয়ে বাঁচবো? মেয়েটার স্মৃতি কি ভুলতে পারবো? তোমার আমার ভালোবাসার একমাত্র
বলে আবার কাঁদলেন তিনি। এরপরে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে কোথায় যেন চলে গেলেন ওনারা, যে এখান থেকে ফিরে আসার মতো কোনো ইচ্ছেই ওনাদের নেই। দাদা, দাদা। রেবেকা, ডাকাডাকি করছিস কেন? দাদা, উনি এসেছেন। উনি বলতে? আপনি খবর দিয়েছিলেন না, ওই ওই বলে চুপ হয়ে গেল রেবেকা। রেবেকার পেছনেই এসে দাঁড়িয়েছে প্রেসের একটি মেয়ে। বয়সটা আন্দাজ ওই 36-37-এর কাছাকাছি। পরনে একটা নীল রঙের ছাপার শাড়ি, তবে শাড়িটা বেশ দামি। কালো রঙের ব্লাউজ, ঘাড়ে ব্যাগ, মাথায় মাঝখান থেকে সিঁথি কেটে পেছনে একটা বড় হাত খোপা করা, যেখানে কাঁটা গোঁজা রয়েছে। কানে মুক্তোর দুল, গলায় মুক্তোর মালা, ঘড়ি এবং ব্রেসলেট। ছিমছাম সুন্দর একটি মেয়ে। নমস্কার। হাত জোর করে নমস্কার জানালেন চিত্তরঞ্জন বাবু। হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন, বসুন। তা তুই এনাকে দাঁড় করিয়ে রেখেছিলি কেন? দাদা, আমি তোমাকে তো কখন থেকে ডাকছি। তুই যা, এখন যা তো, গরম গরম চা করে নিয়ে আয়। মাফ করবেন, আমি চা খাই না। চা খুব গরম জিনিস, শরীরে উত্তেজনা বাড়ায়। আমি ঠান্ডা খেতে পছন্দ করি, আর ঠান্ডা খাবারে আমার বেশি আকর্ষণ। চিত্তরঞ্জন বাবুর বয়স 45-46-এর কাছাকাছি। স্ত্রী মারা গেছেন 10 বছর হলো একটি ছেলের জন্ম দিয়ে। তাই এমন ঠান্ডা গরমের কথা শুনলে চিত্তরঞ্জন বাবুর হারিয়ে যাওয়া যৌবনটাও কোথায় গিয়ে যেন সুরসুরি মারে। তার উপরে এই মেয়েটি প্রথম দেখেছিলেন দিন 7 আগে এক জায়গায় সভা করতে গিয়ে। কত সুন্দর চমৎকার বক্তৃতা দেয়, উপস্থাপনা করে প্রোগ্রাম মেয়েটা। বয়স একটু বেশির দিকে, কিন্তু শরীরের লালিত্য খুবই সুন্দর। ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক পড়েছে, আর এমন করে ঠোঁট নেড়ে কথা বলছে যে চিত্তরঞ্জন বাবুর 45 বছরের হারিয়ে যাওয়া সেই পুরুষত্ব যেন ওনার ধুতির ফাঁক দিয়ে চিৎকার করে পৌরুষত্ব জাগানোর চেষ্টা করছে। পরনে ফতুয়া পরে রয়েছেন তিনি। বয়সের থেকে একটু বেশি বুড়ো লাগে। মাথার চুলগুলো অকালে পেকে গিয়েছে, তাই 45-এর জায়গায় 55 থেকে 60 বাবাটা খুব একটা আশ্চর্যের বিষয় নয়। বাবা, বেরোলাম। হ্যাঁ আয়। এটা বুঝি ছেলে? হ্যাঁ হ্যাঁ। বাহ, ছেলে তো অনেক বড় হয়ে গিয়েছে। হ্যাঁ, অনেক বড়। বিয়ের বছরই আমার ছেলে হয়েছিল। তারপর এখন কেমন চলছে? এখন আর কেমন চলবে, যেমন চলার। আপনি বুঝি খুব অল্প বয়সে বিয়ে করেছিলেন? ছেলেকে তো দেখে মনে হচ্ছে কলেজ কমপ্লিট করেছে। হ্যাঁ হ্যাঁ, ছেলে MA করছে কল্যাণী ইউনিভার্সিটিতে, ইংলিশে অনার্স। বাহ, খুব ভালো। আপনি? দেখুন, ব্যক্তিগত বিষয় নিয়ে কথাবার্তা বলার জন্য তো আপনি আমাকে ডাকেননি। নিশ্চয়ই কোনো প্রয়োজন আছে তাই ডেকেছেন। কোনো অনুষ্ঠান আছে, কোথাও আমাকে বক্তৃতা দিতে হবে? হ্যাঁ, আমার পার্টির হয়ে যদি একটু বক্তৃতা দিয়ে দাও। এই তোমাকে তুমি করে বলছি বলে কোনো আপত্তি নেই তো? না না, আপত্তি কেন হবে? তাছাড়া আপনার মতো বয়োজ্যেষ্ঠ স্বনামধন্য ব্যক্তি আমাকে তুমি করে সম্বোধন করছি, মানে এটা আমার কাছে অনেক বড় পাওয়া। মেয়েটি আস্তে আস্তে কথা বলে, দাঁতে পিষে কথা বলে। ওর মুক্তোর মতো দাঁত, হালকা ঠোঁটের লিপস্টিক, শরীরের গঠন পুরোটাই যেন একটা কামনায় আসক্ত করার উপযুক্ত বস্তু। বাবা আসি। হ্যাঁ আয়। ছেলেটা অধৈর্য হয়ে চলে যায়। ছেলে বোধহয় রাগ করেছে। আরে না না, ওর মা নেই তো, আমি ওকে একা হাতে বড় করেছি। এবার আমার তো এসব সভা সমিতি সদস্য, মেয়ে ছেলেও থাকে বিস্তর আমাদের পার্টিতে, এসব নিয়ে থাকতে হয়। তা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ছেলের একটা সন্দেহ, ওর মা নাকি আমার জন্যই মরেছে। আমি নাকি মেয়ে ছেলের প্রতি একটা আসক্ত প্রাণী। এসব কেন বলে? নিশ্চয়ই আপনি ওকে সায় দিয়েছেন, আর লাইটাও দেন। দেখুন চিত্তরঞ্জন বাবু, ছেলেপেলেদেরকে না একটু শক্ত হাতে টাইট করে রাখতে হয়, না হলে হাত ফসকে বেরিয়ে যায়। তাছাড়া আপনি ওর বাবা, আপনি কেন শুধু শুধু ওকে সব বলতে যাবেন? চিত্তরঞ্জন বাবুর মেয়েটির কথা খুব ভালো লাগে। বলে, তোমার নামটা? সুরমা। সুরমা সেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার উপস্থাপনা সেই দিন খুব ভালো হয়েছিল। পরশুদিন আমাদের পার্টির উপলক্ষে একটা
একটা বক্তৃতা দিতে হবে ওই দে চৌধুরী পাড়ায়। তা তোমার বাড়ি? আমার বাড়ি পায়রাডাঙ্গা। ও, তা তুমি রানাঘাট আসতে পারবে তো? দে চৌধুরীর পাড়া চেনো তো? বিস্তর চিনি। পায়রাডাঙ্গা থেকে রানাঘাট নিত্য যাতায়াত করি। তাছাড়া এখানকার শহরের সাথে আমার অনেক পুরনো সম্পর্ক। ঠিক বুঝলাম না। এখানে আমার মামার বাড়ি ছিল, পালবাড়ি। হো, আচ্ছা আচ্ছা, তাই বলো। তাহলে তো খুব ভালোই হলো। তুমি তাহলে কখন আসছো? আপনি সময়টা আমাকে বলে দিন, আমি ঠিক টাইম মতো পৌঁছে যাব। সময়ের কাজ সময় করতে ভালোবাসি, কোনো কিছু বাঁধিয়ে রাখতে পছন্দ করি না। বাহ, তোমার মতো মেয়ে আমি খুব কম দেখেছি, যা বলে একেবারে স্পষ্ট। হ্যাঁ চিত্তরঞ্জন বাবু, আমি স্পষ্ট কথা বলতে পছন্দ করি, কোনো রকম হেয়ালি রাখতে ভালোবাসি না। রেবেকা এক গ্লাস ঠান্ডা শরবত দিয়ে গেছে। খানিকক্ষণ শরবতটার দিকে তাকিয়ে থেকে বলল, সুরমা, এটা কি আমার জন্য? হ্যাঁ হ্যাঁ, তো তোমার জন্য। আপনারটা কোথায়? শুনুন, বাড়ির ঝি চাকর দেন না, লাই দিয়ে মাথায় দেবেন না। অতিথি এসেছি, আমার জন্য যেমন এনেছে আপনার জন্যও আনা প্রয়োজন ছিল, ছিল কিনা বলুন? হ্যাঁ রেবেকা, আমার শরবত কই? দাদা, তুমি শরবত খাবা? তোমার না সুগার? ও, তা সুগার ফ্রি দিয়ে আনতে পারিস না? দেখো সুরমা, বুঝতেই তো পারছো বাড়িতে মেয়ে ছেলে নেই, একা একা ছেলেকে বড় করেছি, বেশিরভাগ সময়টা সভা সমিতি করতে করতেই কাটে। তাহলে একটু বিয়ে করলেই তো পারতেন, এত বছর হয়ে গিয়েছে। তাছাড়া আপনি তো এখন অনেকটা ইয়ং আছেন, বুড়িয়ে তো যাননি। চিত্তরঞ্জন বাবুর সুঁসুরি 10 গুণ বেড়ে যায়। এত সুন্দর একটা মেয়ে তার দেহবল্লরী সাজিয়ে নিয়ে এসেছে, পার্টির হয়ে বক্তৃতা দেবে, উপস্থাপনা করবে, প্রোগ্রাম, টাকা নেবে, কিন্তু কথাগুলো বলছে একেবারে খাঁটি। তাই তো দেবী মারা গেছে ছেলেটাকে জন্ম দেওয়ার পরপরই। তারপর এই ছেলেকে সামলাতে সামলাতে নিজের যৌবনটা যেন কোথা দিয়ে চলে গেল, আর এই পার্টির জন্য মন দিতে দিতে নিজের আসন বজায় রাখবার জন্য সংসারটা আর করা হলো না। কিন্তু কে যেন বলেছে গার্লফ্রেন্ড ছাড়া জীবন নাকি চলে না। এখন একটা বিয়ে করলেও তো হয়। রাহুল বড় হয়ে গেছে, নিজের বুঝ নিজেই বুঝতে পারে। তাছাড়া রাত হয়ে গেলেই বন্ধু বান্ধব, পার্টি, মদ, মেয়ে ছেলে, সেও তো করছে। আমি তোর বাপ, আমি কেন করবো না? ভাবলেন চিত্তরঞ্জন বাবু। এ কি বাবা সুরমা, তুমি না খেয়ে? মাফ করবেন, বাড়ির কর্তা কি বাড়ির কাজের লোক যে কিনা গুরুত্ব দেয় না, তার হাতে শরবত আমি গ্রহণ করতে পারবো না। চিত্তরঞ্জন বাবু অবাক, ভীষণই অবাক। আমি ঠিক সময় মতো চলে যাব। সুরমা চলে যাচ্ছে এবং যেতে যেতে পেছন ঘুরে একবার চাইল চিত্তরঞ্জন বাবুর দিকে। আর চিত্তরঞ্জন বাবুর বুকের বেদনা, সেতারের ধ্বনি ঝনঝন করে বেজে উঠল ওনার পুরুষত্বে। কিরে, তুই আমাকে দিসনি কেন? আগে বাবু ভুল হয়ে গেছে, পরের দিন থেকে দেবো দাদা। এরম বললে হবে না। যদি আর কখনো আমার বাড়িতে উপস্থিত সকলকে দিয়ে আমাকে না দিস, তাহলে কিন্তু আমি তোকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। দাদা এমন করবেন না, আপনার দেওয়া মাইনের ওপরে আমার সংসার। সেটা তোর আগে ভাবা উচিত ছিল। উনি কি ভাবলেন বলতো? বিরক্তি প্রকাশ করলেন তিনি। রেবেকাও বেশ অবাক। এত বছর ধরে বাড়িতে নিত্য লোক যাতায়াত করছে, কিন্তু কোনো মেয়ের সাহসে কুলায়নি এমন চ্যাটাং চ্যাটাং করে কথা বলে দাদাকে রীতিমতো ঘায়েল করে দেওয়া। একটু ভয় ভয় লাগে কিন্তু রেবেকার। সেই দিন সন্ধেবেলা অফিসে গিয়েছিলেন চিত্তরঞ্জন বাবু, আর সেখানে গিয়েই জানতে পারলেন সুরমা সম্পর্কে। নতুন এসেছে দাদা। হ্যাঁ, এই খোঁজ খবর নিয়ে জেনেছি, পায়রাডাঙ্গায় পৈতৃক নিবাস। হ্যাঁ, ভালো, খুব ভালো মেয়ে, বিয়ে থা করেনি। আপনি এত কেন জিজ্ঞেস করছেন দাদা? পার্টিতে কি ওকে নেওয়ার ইচ্ছা আছে? দেখো, যে ভালো কথা বলতে পারে, মানুষের মাথাটা বিগড়াতে পারে, ভালো মানে অ্যাক্ট দিতে পারে, এমন মেয়েকেই দরকার পার্টির পক্ষে। ওকে রাজি করাও, পরবর্তী ইলেকশনে ওকে আমি দাঁড় করাবো। কিন্তু এত সহজে বোধহয় রাজি হবে না দাদা। বাড়িতে শুনেছি বয়স্ক এক দাদা আছে, ওর মাই আর বোনের সংসার। দাদা অসুস্থ, মানে ওই হুইল চেয়ারে যাতায়াত করে। তা সেই মেয়ে দাদার দেখাশোনা করতে গিয়েই জীবনে আর বিয়ে থা হয়নি। বাপ মা কেউ বেঁচে নেই। ভালো তো, চিমচাম পরিবার। দাদার সম্পূর্ণ দায়িত্ব আমাদের পার্টি ফান্ড নেবে। মেয়েটিকে বলো দাঁড়াতে, ওকে আমি জেতাবো। জিতিয়ে কি করবেন দাদা? সে শুনে তোমার কি দরকার আছে? হ্যাঁ, বললেন তিনি। পার্টির অন্যান্য ছেলেপেলেরা চিত্তরঞ্জন বাবুর এই রূপটা কখনো দেখেননি। এমনিতেই উনি অভিজ্ঞতা সম্পন্ন লোক ছাড়া পার্টিতে কাউকে নিতে পছন্দ করেন না। এই প্রথম বোধহয় কোনো মেয়ে ছেলেকে নেওয়ার পরামর্শ দিচ্ছেন, তাও আবার অচেনা অজানা, রানাঘাটেরও না।
পায়রাডাঙ্গা। কিন্তু একবার যখন উনি বলেছেন তখন এই মেয়েকে রাজি করাতেই হবে। যে করেই হোক ওর বাড়ি যেতে হবে এবং সিম্প্যাথি জোগাতে হবে, যাতে মেয়েটি সুরসুরির গুতোয় ইলেকশনে দাঁড়ানোর জন্য রাজি হয়ে যায়। প্রোগ্রামের দিন ঠিক সময় মতো চিত্তরঞ্জনবাবু একটু আগেই পৌঁছে গিয়েছেন। সভা সমিতিতে তখন বিস্তর ভিড়। চারিদিকে অ্যানাউন্স হচ্ছে, লোকজন এসেছে। সবার মাথার মধ্যে পার্টির টুপি এবং হাতে পতাকা। সুধরঞ্জনবাবু সভা আলো করে বসে রয়েছেন। প্রোগ্রাম এখনো শুরু হয়নি, কারণ সুরমা এসে স্টার্ট করবে। সুরমা আসছে, দেরি করে ফেলেছে। টুকটুকি থেকে নামার সঙ্গে সঙ্গেই লোকজনের ভিড় ঠেলে দিয়ে সুরমার সৌন্দর্য এবং উজ্জ্বল মুখশ্রী কিভাবে যেন ফুটে উঠল চিত্তরঞ্জনবাবুর চোখের সামনে। ওই তো সে আসছে। বাহ, আজকে সে সাদা শাড়ি পরেছে, তার মধ্যে বিভিন্ন রকমের ফুল, আর পরনের ব্লাউজটা পর্যন্ত সাদা, ফুল হাতা, পিঠটাও ঢাকা। মানানসই একটা গয়না, কানে বোধহয় পিত্তি কালারের দুল পরা, আর গলার ছোট্ট লকেটটাও ম্যাচিং করা। এত সুন্দর ড্রেস কোড মেয়েটা জানে কি করে? বয়সটা তো দিন দিন যেন কমছে। উদ্ধত বুক দুটো আজকে শাড়ির পিনের আড়ালে নিজেদেরকে ঢেকে রাখতে চাইছে না। নাভিমূলের কাছে পেছন দিক থেকে শাড়িটা এমন করে গোঁজা রয়েছে যে সেই অদৃশ্য পেটটি দেখার জন্য চিত্তরঞ্জনবাবুর বুকটা আনচান করতে থাকে। দেরি হয়ে গেল একটু। আর ঠিক আছে ঠিক আছে মানে? আধ ঘন্টা দেরি। আপনি আমাকে পানিশমেন্ট দেবেন না? অবশ্যই উচিত। একজন রক্ষণশীল নেতার অবশ্যই সময় সম্পর্কে জ্ঞান থাকা উচিত স্যার। আর আমি ভুল করেছি, আপনার অবশ্যই উচিত আমাকে শাস্তি দেওয়া। যা শাস্তি দেবেন তাই মাথা পেতে নেব। আমি আমার কর্তব্যনিষ্ঠ কাজ করতে ভালোবাসি, আর যেই কাজে আমি নিজেই দেরি করি সেই কাজে আমি নিজেই নিজেকে শাস্তি দিই। হ্যাঁ, ঠিক আছে শুনো মা, আপাতত সভাটা শুরু হোক। শাস্তি তো যা বলবো তাই নেবে? হ্যাঁ, যা বলবেন সেটাই মাথা পেতে নেব। ভেবে বলছো? আমি ভেবে চিন্তিয়ে কথা বলি স্যার। আমি নিজের কাজে সবসময় একনিষ্ঠ, তাই ভুল হলে আমাদের বুঝছি সভাটা এখন শুরু করলে ভালো হয় না দাদা? উপস্থিত একজন বয়স্ক ব্যক্তি কথাটা বললেন। এই সিংহাসন আলো করে বসে রয়েছেন চিত্তরঞ্জনবাবু আজ অনেকগুলো বছর হয়ে গিয়েছে। ওনাকে এইখান থেকে কেউ সরাতে পারেনি। ওনার পরে ওনার ছেলে আসবে, এটাই স্বাভাবিক ব্যাপার। বিয়ে করেননি আর সন্তানাদিও আর নেই, সুতরাং এটাই তো ন্যাচারাল কেস। সভা উপস্থিত হতেই হাততালি ঝড় পড়ল, আর তার সঙ্গে সঙ্গে মেয়েটি এত সুন্দর স্পিচ বলল, যেসব কাজগুলো চিত্তরঞ্জনবাবু আজ পর্যন্ত করেননি সেই সব কাজের কথাও বলে দিল মেয়েটি বিস্তরে। কেউ তো আর যাচাই করে দেখতে যাচ্ছে না। হাততালির ফোঁয়ারা পড়েছে সভার মাঝখানে। প্রত্যেকের মুখে হাসি, হাসি চিত্তরঞ্জনবাবুর ওষ্ঠেও ধরছে না সেই হাসি। প্রোগ্রাম শেষের পরে প্রত্যেকে যখন তাদের সিট ফাঁকা করে চলে যাচ্ছে, তখন একটু বেশি সাহসী হয়ে গেলেন চিত্তরঞ্জনবাবু। মেয়েটির দিকে তাকিয়ে বললেন, অনেক ভালো প্রোগ্রামটা হয়েছে, আমার সাথে এক কাপ কফি চলবে? নিশ্চয়ই চলবে। তাছাড়া আপনি আমাকে শাস্তি দেবেন, এটা আমার প্রাপ্য। বাবা, তুমি এখনো শাস্তির কথা বলোনি? না স্যার, আমি কর্তব্যনিষ্ঠ। আমি নিজেকে দিয়ে সব সময় স্যাটিসফাই থাকতে চাই। ভুল করলে ভুল, ঠিক করলে ঠিক, শাস্তি তাকে পেতেই হবে। আজকে দেরি করে এসে আমি ভুল করেছি, সুতরাং এটা আমার প্রাপ্য স্যার। স্পষ্ট বাংলায় উচ্চারণ করে সুরমা। চিত্তরঞ্জনবাবুর সুরসুরি 100 গুণ বেড়ে গিয়েছে। আজকে গাড়িতে পাশে ওনার পিয়ে না বসে সুরমা বসলো। পিয়ে বসলো অন্য গাড়িতে। এই গাড়িতে শুধু ড্রাইভার, চিত্তরঞ্জনবাবু আর সুরমা রয়েছে। ওনার গাড়িটা স্টার্ট হতেই আধ ঘন্টার মধ্যে পৌঁছে গেল ওনার নতুন বাংলো বাড়িতে। বাহ, নতুন বানিয়েছেন? হ্যাঁ, এটা ভেবেছিলাম ছেলেকে উপহার দেব, ওর বিয়ে থাওয়া করার পর বউ মানিয়ে থাকবে। তাহলে এখানে কেন নিয়ে এলেন আমাকে? মনে হচ্ছে সেটার প্রয়োজন এখনই হবে না। ছেলে কলেজ কমপ্লিট করুক, পার্টিতে আগে ঢুকুক, ভালো করে দেখি পার্টি পরিচালনা করতে পারে কিনা, তারপর না হয়। কেন, আপনি কি অন্য কিছু ভেবেছেন? বাহ, সুরমার চোখের চাউনি এখন আরও সুন্দর। চিত্তরঞ্জনবাবুর বুক ধরফর করে কাঁপে। একজন জাঁদরেল নেতা, যার একটা ফোনের হুমকিতে প্রশাসনিক কর্তারা কেঁপে ওঠে, সে কিনা একটা মেয়ের সামান্য ভ্রুকুটি নাচনে বেঁকে যেতে বসেছে। তুমি বাইরে এসো। বিরাট বড় বাংলো বাড়ি, দোতলা 3 তলা হবে। সামনে সিকিউরিটি গার্ড, পুরো বাড়িটা ধবধবে সাদা।
পাঁচিলের ভেতরে অনেকগুলো বড় বড় গাছ, নারকেল, সুপারি, আরও কত কি ভ্যারাইটিস গাছ। ফুল ফুটে রয়েছে সেখানে। বাড়ির পেছন দিকে কৃষ্ণচূড়া ফুটে রয়েছে অনেকটা জায়গা নিয়ে। একটা গোটা এলাকা বোধহয় এর ভেতরে ঢুকে যাবে। মধ্যবর্তী স্থানে দাঁড়িয়ে রয়েছে সাদা রসগোল্লার মতো বাড়িটা। তিনি বললেন, এই বাড়ির নাম আমি ভালোবেসে দিয়েছি শ্বেতা। শ্বেতা সোনা দেবী এখানে এসে থাকবে। আপনার বৌমা? না, তার এখন প্রয়োজন হবে না। বৌমার জন্যে এখন অন্য কোনো আসন ভেবে রাখবো ভাবছি। তুমি এসো। ঘরে নিয়ে যান ওকে। ঘরের দেওয়ালগুলোও সাদা, মোজাইক করা পাথর সেটাও সাদা। আসবাবপত্র থেকে শুরু করে সব কিছু এত সুন্দর যেন মনে হচ্ছে সাদা মনে কারো কাঁদা নেই। বসো। ঠান্ডা খাবে তো? আপনি মনে রেখেছেন? রাখবো না। এই, কে আছিস? ডাকলেন কাজের লোকদের। ছুটে এলো তারা। হুকুম দিলেন নিজের জন্য এবং সুরমার জন্য। আপনার ছেলে এখানে আসবে না? না না, রাহুল এখন আসবে না। কলেজ শেষ করে আগে পার্টি করবে, তারপর। আপনি এসব অ্যালাউ করেন? ছেলে পেলেকে নিজের হ্যান্ডেলে রাখতে পারেন না? ও তো এখন আপনার টাকায় খায়। আপনি নিশ্চয়ই ওর টাকায় খান না। তাহলে আপনার কথাও কেন শুনবেন না? দেখুন চিত্তরঞ্জন বাবু, এখন থেকে ছেলে পেলেকে হ্যান্ডেল না করলে। তুমি কি সবসময় সিরিয়াস থাকো? হ্যাঁ, সিরিয়াসনেস মানুষের জীবনে থাকা উচিত। আর তাছাড়া যেসব ব্যক্তি সিরিয়াস না তাদেরকে আমি দু চোখে দেখতে পারি না। হাসলেন চিত্তরঞ্জন বাবু। উনি নিজেও যে কতটা সিরিয়াস। শরবত শেষ করে সুরমা উঠে দাঁড়ায়। অনেক বেলা হয়ে গিয়েছে, বাড়ি যেতে হবে। আমার দাদা আছে একটি, অসুস্থ, তাই। বলছিলাম, পার্টিতে জয়েন করলে হয় না? পার্টি? ওসব আমার ধাতে কুলোবে না। তাছাড়া আমাকে ভোট দিয়ে কে জেতাবে? দায়িত্ব আমার। তুমি একবার রাজি হয়ে যাও। এটাই বুঝি আমার শাস্তি? না, শাস্তিটা অন্য কিছু। তবে সেটা তুমি নিতে পারবে তো? সব রকম শাস্তি আমি নিতে পারি। বলুন কি করতে হবে? আহা, এখনই এরকম করতে হবে না সুরমা। যখন দরকার হবে তখন আমি ঠিক বলে দেব। কিন্তু আমি অন্যায় সহ্য করতে পারি না। আপনি অন্যায় করলে কিন্তু আপনাকেও শাস্তি পেতে হবে। তাই? এমন? হ্যাঁ, আমার আদালত এইভাবেই চলে। সুরমা আবার চলে গেল। নিজের মনের কথাটা চিত্তরঞ্জন বাবুর বলা হলো না। পরবর্তী মাসে ইলেকশন। এতদিনে প্রচার হয়ে গিয়েছে কোন প্রার্থী মনোনীত হয়েছেন, কিন্তু হঠাৎ করে সেই প্রার্থীর জায়গায় নতুন নাম এন্ট্রি ঘটেছে, সুরমার। তাকে জেতানোর জন্যে যা কিছু করা হোক সবটা করতে রাজি আছেন চিত্তরঞ্জন বাবু। ভোটের আগের দিন সুরমাকে ফোন করে ডাকলেন তিনি, এবং কোথায় কিভাবে সুরমা যাবে, কাজ কোথায় কিভাবে হচ্ছে, কোথায় দখলদারি হবে আর কোথায় সুষ্ঠুভাবে হবে, সবটাই তো ওনাদের প্ল্যান মাফিক কাজ করা। আমাকে ডেকেছেন। আমি তো প্রথমেই বলেছিলাম এইসবে আমি দাঁড়াবো না, কিন্তু একটা অসুবিধে হয়ে গেছে সুরমা। কীরকম? রাহুল রাজি হচ্ছে না। কালকেই ভোট। আগে যে প্রার্থীকে আমি মনোনয়নপত্র জমা দিতে বলেছিলাম, সে আবার রাহুলের গার্লফ্রেন্ডের বাবা। সেই লোককে এখন আমি সরিয়ে দিয়ে সেই জায়গায় তোমাকে দিয়েছি। চট করে তো এসব সম্ভব হয় না। মাসখানেকের মধ্যে গোটা ব্যাপারটা ঘটে গিয়েছে। রাহুল আগে জানতো না। কেন? আপনার গুণধর পুত্র কি আপনার কথায় চলে না, নাকি আপনি ওর কথায়? না না সুরমা, সবসময় তো সেটা হয় না, বলো। মা মরা ছেলে, যথেষ্ট ভালোবাসি। ওই তো আমার বংশের চাবিকাঠি। এটাই তো ভুল করেছেন। বয়স থাকতে বিয়ে করেননি। আর একটা সন্তানাদি হলেই তো ঝামেলা মিটে যেত। তখনই তো বোঝা যেত সিংহাসনের আসল অধিকারী কে, কে কর্ম করে খেতে পারবে আর কে বুজুর্গি মারবে। বাহ, তুমি এইসব কথাগুলো বলে আমার মনটাকে একেবারে ভুলিয়ে দিয়েছ। তুমিই থাকবে, কিন্তু একটা শর্ত আছে আমার। কি শর্ত? আমায় বিয়ে করতে হবে। কি? এটা আপনি কি বললেন চিত্তরঞ্জন বাবু? আপনাকে বিয়ে করার কথা বলছি মানে এই নয় যে আমি আপনাকে। তাছাড়া আমার অত বড় যোগ্যতা হয়েছে নাকি আপনার মতো ভালো মানুষের সঙ্গে গাঁটছড়া বাঁধার? বাড়িতে দাদা রয়েছে অসুস্থ, তাকে দেখতে হয়। সব দায়িত্ব আমার। আমার 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 সুরমা, আমার চোখের দিকে চাও। সুরমাকে সেই দিনেও চিত্তরঞ্জনবাবু ডেকেছিলেন ওই হোয়াইট হাউস বাড়িটায়, যেটাকে উনি শ্বেতা সোনা নাম দিয়েছেন, আর পরে আসতে বলেছিলেন সেই সাদা শাড়িটা। এই শাড়িটায় সব থেকে বেশি সুন্দর লাগে সুরমাকে। ওর নামের সঙ্গে যেন অ্যাটাচ হয়ে গিয়েছে পুরো ব্যাপারটা। কিন্তু আপনার ছেলে বুঝি রাজি হবে? শোনো, যে নারী সুন্দরী সে রামা, যে নারী অতি ফর্সা সে মহাশ্বেতা, যে নারী প্রিয় বাক্য বলে সে প্রিয়ঙ্বদা, আর যে নারী নিজ রূপে ইচ্ছে মতো স্বামী পছন্দ করে তাকে স্বয়ংবরা। তাই বলছেন তো? এক্স্যাক্টলি তাই।
তা তুমি আমাকে যদি এখন পছন্দ নাও করো তাতেও আমার কোনো দুঃখ নেই। কেন? কারণ তোমার চোখে মুখে আমি দেখতেই পাচ্ছি আমাকে পছন্দ করার কারণটা। হেসে ফেলে সুরমা। আপনি তো কথার প্যাচে বড্ড বেশি ভুলিয়ে দিতে পারেন। এমন করে ভুলালে যে কোনো মেয়ে পটে যাবে, কিন্তু আমাকেই কেন? কারণ তোমাকে যে ভালোবেসে ফেলেছি আমি। জড়িয়ে ধরেন চিত্তরঞ্জন বাবু সুরমাকে। এই বাড়িটায় উনি সচরাচর আসেন না, এই প্রাইভেট কোনো কাজ থাকলে তবেই আসেন। তাই এই বাড়িতে আর কোনো লোক এসে ডিস্টার্ব করার মতো অপশানই নেই। সুরমা লজ্জা লজ্জা চোখে তাকায়। চিত্তরঞ্জন বাবু সুরমার মুখটাকে তোলেন এবং ওর গোলাপি ওষ্ঠে নিজের ওষ্ঠ রাখার সঙ্গে সঙ্গেই বাবা চিৎকার শুনতে পেয়ে ভ্রম ভাঙে ওনার। এগুলো কি করছো বুড়ো বয়সে? রাহুল এসে হাজির হয়েছে। এ কি তুই তুই না বন্ধুর পার্টিতে যাবি বলেছিলি? ভাগ্যিস এসে গেছি। রেবেকা মাসি আমাকে বলল তুমি নাকি এখানে এসেছো। তা আজকে তো তোমার কোনো পার্টির মিটিং নেই, কালকে ইলেকশন, তোমার তো ব্যস্ত থাকার কথা। তাছাড়া শোনো বাবা, আমি তোমাকে স্পষ্ট বলে দিচ্ছি, প্রিয়ার বাবাই সেটা হবে না। সুরমাকে আমি কথা দিয়েছি, আর ওকে আমি খুব শিগগিরই অর্ধাঙ্গিনী বানাবো। বাহ বাবা বাবা বাহ, বুড়ো বয়সে বেলে লাগিনি। এই তোমার জন্য আমার মা মরেছে। শোনো রাহুল, তোমাকে জন্ম দিতে গিয়ে তোমার মা মরেছে প্রচন্ড প্রসব যন্ত্রণা সহ্য করতে না পেরে। তাহলে মাকে তুমি সিজার করাতে পারতে না? দেখো, যেটা বোঝো না সেটা নিয়ে কথা বলো না। যাও নিজের ঘরে যাও। না, আমি যাব না, আমার কথা তোমাকে শুনতেই হবে। শোনো, তুমি আমার টাকায় খাও না, আমি তোমার টাকায় খাই। এখনো পর্যন্ত তোমার পকেটে যা কিছু আছে সব আমার টাকায় চলে, পার্টি ফান্ডের টাকায় চলে। এই যে বাইক চালিয়ে ঘুরছো, সে তেল খরচ কে দেয়? এই প্রথম জীবনে চিৎকার করে উঠলেন চিত্তরঞ্জনবাবু তার আদরের ছেলে রাহুলের ওপরে। বললেন, খাওয়া পড়া, তোমার মদ, মেয়ে ছেলে, সব কিছু জোগাড় কে দেয়? আমি তোমার বাবা। এত বয়স হয়ে গিয়েছে, কোথায় বাবার হয়ে একটু সাহায্য করবে, কলেজটা কমপ্লিট করে কোথায় পার্টির প্রতি মন দেবে তা না। তুমি সারাক্ষণ নিজের লাইফটাকে এনজয় করে বেড়াচ্ছ, ঘুরে বেড়াচ্ছ, আর তোমার সব কিছু জোগান কে দিচ্ছে? আমি আমার বুঝি কোনো সকাল লাভ নেই? তোমাকে বড় করতে গিয়ে আমার জীবন যৌবন সব শেষ হয়ে গিয়েছে। আস্তে আস্তে নিঃশ্বাস নাও, তোমার কষ্ট হবে। সুরমা চিত্তরঞ্জনবাবুর বুকের ওপরে হাত বুলিয়ে বলে এবং ওর তীক্ষ্ণ চোখের চাহনি দিয়ে রাহুলের দিকে তাকায়। সেই চোখের দৃষ্টিতে ভয়ঙ্কর আকর্ষণ ছিল, আর তার সঙ্গে ছিল আক্রোশ। রাহুল হতভম্ব হয়ে খানিকক্ষণ তাকিয়ে, বাবা, তুমি এত বড় কথা আমায় বলতে পারলে? আমি তোমার বাড়িতে আর থাকবো না, তোমার অন্ন গ্রহণ করবো না। হ্যাঁ, যাও যাও যাও। কত দূর যাবে? রাত পোহালে যখন বন্ধুরা পাছায় লাথি মারবে তখন। আহা, তুমি উত্তেজিত হচ্ছ কেন জান? তোমার নিঃশ্বাসে কষ্ট হচ্ছে, বসো। সুরমা হাত ধরে চিত্তরঞ্জন বাবুকে সোফার ওপরে বসিয়ে দেয়। রাগে সারা শরীরটা রি রি করে জ্বলতে থাকে রাহুলের। ঠিক আছে, আমি বেরিয়ে যাচ্ছি, আর কোনদিন সালাই বাপের মুখ দেখতে আসবো না। শোনো, যাওয়ার আগে এগ্রিমেন্ট পেপারে লিখে দিয়ে যাও, তোমার বাবাকে তুমি কোনোদিন দেখতে আসবে না। দেখেছো বাবা, এসেই এই মেয়ে ছেলেটা। খবরদার, তোমার হবু মাকে এমন করে অপমান করবে না, তাহলে কিন্তু আমার সমস্ত সম্পত্তি থেকে তোমাকে ত্যায্য করতে আমি বাধ্য হব। পরের দিন ভোট খুব ভালোভাবেই মিটে যায়। রেজাল্ট কয়েকদিন পরই। দফায় দফায় বিভিন্ন জায়গায় ভোট হচ্ছে, আর ঠিক সেইভাবেই সুরমার সঙ্গে চিত্তরঞ্জনের সম্পর্কটা একেবারে আঠার মতো লেগে গিয়েছে। সুরমা এখন এখানেই থাকে, দাদাকে নিয়ে এসেছে। এই হোয়াইট হাউসই তার বসতি স্থান। এখনো বিয়ে করেনি, এই তো ভোটে জিতে তারপর বিয়ে করবে। একটা সিদ্ধান্ত নিয়েছেন চিত্তরঞ্জনবাবু, ওনার আসনটা তার স্ত্রীকেই দিতে চান, কারণ ওনার পরে তো ওনার স্ত্রীর সমান অধিকার। ইলেকশনের রেজাল্ট বেরোনোর দিন সকাল থেকেই একটা সুন্দর ভাব। সুরমা জানে সেই জিতবে, কারণ সব জায়গাতে লোক লাগিয়ে চিত্তরঞ্জনবাবু সেই ব্যবস্থা করে ফেলেছেন। রেজাল্ট আউট হলো, আর ব্যাপারটা ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই ফোনে অসংখ্য মেসেজ আসতে শুরু করলো চিত্তরঞ্জনবাবুর। সুরমা জিতে গেছে, প্রত্যেকেই এতে খুশি। 3 দিন পরে সুরমা শপথ নেবে, আর ওই দিনই পদত্যাগ করবেন চিত্তরঞ্জনবাবু। ওনার আসনটা ছেড়ে দেবেন পরবর্তী ভোটে, যাতে সুরমা সেখানে যেতে। সেই কারণে এত বড় সিদ্ধান্ত নিচ্ছ, আবার পরে নিজের সিদ্ধান্তে নিজে কষ্ট পাবে না তো? না, অমন কুলাঙ্গার ছেলের থাকতে তুমি আমার সব, আমার জীবনের শেষ ভরসা। খুব ভুল করেছি সুরমা বিয়ে না করে। দেবী মরে গেল, ছেলের জন্যে বিয়ে করলাম না, কিন্তু এই ছেলে যখন। আহা জান, উত্তেজিত হয়েও না। ইদানিং চিত্তরঞ্জনবাবুর শরীরটা খুব খারাপ হয়েছে, কথায় কথায় শ্বাসকষ্ট ওঠে,
কথা বলতে কষ্ট হয়, বেশি উত্তেজনা নিতেও পারেন না। বললেন, আর তাছাড়া এই শরীরে আর কত বলো, তোমাকে পেয়ে আমার সব কিছু পূর্ণ হয়ে গিয়েছে। এখন তুমি আমার পার্টির বাদবাকি কাজটা সামলাবে, এতেই তো আমার সর্বসুখ। ঠিক আছে, তুমি যখন বলছো। ভোটে জেতার বছরখানেকের মধ্যেই নিজের সবটা গুটিয়ে নিল সুরমা। এখন এই বাড়ি, ঘর, পার্টি অফিস সবটা ওর নখদর্পণে। রাহুল এসেছিল। বাবার শারীরিক অবস্থা দেখে সে খুব দুঃখ প্রকাশ করেছে। বাবাও রাহুলের মুখদর্শন করতে চাননি। বন্ধুদের বাড়ি থাকে রাহুল, ছোট্ট একটা কোম্পানিতে চাকরি করে। প্রেমিকাও জীবন থেকে চলে গিয়েছে, কিচ্ছু আর নেই এই অর্থের কারণে। তাহলে বাবার কাছে ফিরে আসতে বাধ্য হলে? অসুস্থ ছিলেন সেই দিন চিত্তরঞ্জন বাবু। সুরমা অফিস থেকে ফিরে জানতে পারে রাহুল এসেছে প্রায় অনেকক্ষণ। দুপুরে খাওয়া দাওয়া করেছে, বাবার সাথে কথাও বলেছে। হ্যাঁ, আর কোথাও থাকার জায়গা পাচ্ছি না, তাই বলছি, আন্টি। আন্টি? কে আন্টি? আমি তো তোমার মা। তোমার বাবা আমাকে। আমি মানি না। আমার মা আমাকে জন্ম দিয়ে মারা গেছে, ওটাই আমার কাছে শেষ পরিচয়। ওসব সম্পর্কে আমি কিচ্ছু বলতে পারবো না। আমি আপনাকে আন্টি ছাড়া মা বলে সম্বোধন করতে পারবো না। আপনি সেই জায়গায় পৌঁছাননি। আমার বাবাকে ভুলিয়ে ভালিয়ে নিজের শরীরটা দেখিয়ে। কি দেখিয়ে বলো? কি দেখিয়ে? শরীর দেখিয়ে? সুরমার ঘরে রাহুল দেখা করতে গিয়েছিল। সুরমা ঘরে ছিল না বলে চলে এসেছে। এসে নিজের ঘরেই ছিল সে বসে। সুরমা পার্টি অফিস থেকে ফিরে চিত্তরঞ্জন বাবুর সঙ্গে দেখা করে আয়ার সাথে কথাবার্তা বলে এইটুকু বুঝতে পারলেন যে রাহুলের সাথে কথা বলতে বলতে চিত্তরঞ্জন বাবু রীতিমতো উত্তেজিত হয়ে পড়েছিল। রাহুল দেখেছে চিত্তরঞ্জন বাবুকে ঠিক কী কী ওষুধ খাওয়ায় আয়া। সেখানেই দেখেছে তাকে তীব্র মাত্রার স্টেরয়েড দেওয়া হয়, যেটা ওনার শরীর পক্ষে মারাত্মক ক্ষতিকারক এবং যখন তখন ওনার মৃত্যুর কারণ হতে পারে। সেই নিয়েই আয়ার সঙ্গে ঝগড়া বাঁধে। রাহুল নাকি হুমকি দিয়েছে, বাড়িতে সুরমা এসে ওনার সাথে কথাবার্তা না বললে সে পুলিশে যাবে, কেস করবে এবং সুরমাকে ঝোলাবে, কারণ সুরমা পুরো ব্যাপারটা প্ল্যান মাফিক কাজ করছে। জানতে পেরেই সুরমা নিজেকে প্রস্তুত করেই নিয়ে এসেছে। রেবেকাকে দিয়ে খবর পাঠায় রাহুলের কাছে, রাহুলকে বলে আমার সঙ্গে দেখা করতে। সুরমা তখন ঘরে বসে, পরনে তার পাতলা শিফনের নাইটি, ভেতরের অন্তর্বাসটা স্পষ্ট। আসবো এই বলেই রাহুল ভেতরে ঢুকেছিল, আর ঘরে ঢোকার সঙ্গে সঙ্গেই দরজাটা ভেজিয়ে দিয়েছিল সুরমা। কথা কাটাকাটি বেঁধে যায় রাহুলের সাথে। সুরমা এই সময় একটা অপকর্ম করে ফেলে, টেনে ছিঁড়ে ফেলে নিজের নাইটির একটা অংশ। তার উদ্ধত বক্ষপিণ্ড বাইরে বেরিয়ে আসে। ছিঁড়ে ফেলে ঠিক উড়ুর কাছটা, মাছ বরাবর, যেন জোর করে তার শরীরটাকে ছিনিয়ে নেওয়ার জন্য কেউ আক্রমণ করছে। রাহুল বলে, হ্যাঁ, আপনি কিন্তু ভুল করছেন। হ্যাঁ, আপনি ভুল করছেন। দেখুন, আপনি আমার মায়ের মতো। এতক্ষণ পরে মা বলতে ইচ্ছে করলো? এইখানে ক্যামেরাও নেই, লোকও নেই, কে বিশ্বাস করবে তোর কথা? তুই আমাকে সরাবি তোর বাবার জীবন থেকে? তোর সাহস তো কম না? হ্যাঁ, তোর বাবাকে স্টেরয়েড দিচ্ছি, তুই জানতে পেরে এসেছিস, কি করবি? পুলিশ কেস। পুলিশ আমার হাতের মুঠোয় রে পাগলা, আর এখন তুইও শেষ। বাঁচাও, বাঁচাও, বাঁচাও। কি গো, কি গো, তোমার ছেলে আমার ইজ্জত নিচ্ছে, বাঁচাও। ঘণ্টাখানেকের মধ্যে বাড়িতে পুলিশ চলে আসে, রাহুলকে গ্রেপ্তার করে। চিত্তরঞ্জন বাবুর ব্লাড প্রেশার প্রচণ্ড পরিমাণে হাই হয়ে গিয়েছিল, ওনাকে ইঞ্জেকশন দিয়ে শান্ত করা হয়েছে। পার্টি অফিসের অনেক লোকজন চলে এসেছে, রাহুলকে রীতিমতো বকাঝকা করছে তারা। রাহুলের হাতের নখে সুরমার পিঠের চামড়ার অংশ পাওয়া গিয়েছে। সুরমা নিজের শরীরের পোশাকগুলোকে ছিঁড়ে রাহুলের ওপরে ঝাঁপিয়ে পড়েছিল। রাহুল সুরমার থেকে নিজেকে বাঁচানোর জন্যে সুরমার পিঠের ওপরে নখের হাঁচড় মারে। কিন্তু এই মুহূর্তে সুরমা ভর্তি রয়েছে শহরের সবথেকে বড় নার্সিংহোমে, সেইখানে তার ট্রিটমেন্ট চলছে। ডক্টর তো সুরমার হাতের মুঠোর বস্তু। প্রেস পৌঁছে গিয়েছিল হাসপাতালে, আর সেইখানেই ডক্টর ভৌমিক বললেন, খুব দুঃখের সহিত বলছি, চিত্তরঞ্জন বাবুর স্ত্রী সুরমাকে কোনোদিনই রাহুল মানতে পারেনি। আফটার অল আমি ওর ফ্যামিলি ডক্টর। চিত্তরঞ্জন আমার সঙ্গে এই নিয়ে প্রায় আলোচনা করত, আর এটাই ওর শরীর ভেঙে যাওয়ার কারণ। বলতে গেলে আপনাদের লোকমান্য নেতা তার ছেলের জন্য অসুস্থ হয়ে পড়েছে। দীর্ঘ তাপমাত্রায় অতিরিক্ত উত্তেজক গ্রহণ করতে করতে শরীরটা নষ্ট হয়ে গিয়েছে ওনার। ওনাকে মাঝে মধ্যে স্টেরয়েড দেওয়া হয় ওনার ব্যথা উপশম করার জন্য। এটা ওনার পক্ষে ভালো নয় আমরা জানি, কিন্তু ওনাকে বাঁচানোর জন্য দিতে হচ্ছে, যেহেতু আপনাদের লোকমান্য, আপনাদের নেতা, আপনারা পছন্দ করেন তাকে। সুরমা নেহাতকে চেষ্টা করেছে বাঁচানোর জন্যে। বেচারি সারাদিন বাইরে থাকে,
পার্টি করে, বাড়ি এসে রান্না করে নিজের স্বামীর জন্য। এত বড় দায়িত্ববান একটা মেয়েকে কি করে যে রাহুল মা হিসাবে গ্রহণ করতে পারলো না, আর কেনই বা ওর শরীরের উপরে ঝাঁপিয়ে পড়লো। সুরমার স্টিচ পড়েছে, গোপন অংশেও স্টিচ পড়েছে, ক্ষত বিক্ষত অবস্থা। আমরা তো সেখান থেকে একটা কাঁচের বোতল বার করেছি। যতটা নৃশংস করা যায় তার থেকে বেশি নৃশংস করে বললেন ডক্টর ভৌমিক প্রেসের কাছে। আর ব্যাপারটা কয়েক ঘন্টার মধ্যে মিডিয়া হয়ে একেবারে সেই ভিউজ অর্জন করতে শুরু করেছে। প্রত্যেকটা নিউজ চ্যানেলে ফাটিয়ে পড়ছে সেই খবরটা। আর রাহুল জেলের মধ্যে পুষে রয়েছে, দাঁত কড়মড় করছে। রাহুলের প্রেমিকা তো অনেকদিন আগেই চলে গিয়েছিল, সেও দেখা করেছে রাহুলের সঙ্গে, বলেছে তোমার মতো একটা কাপুরুষ প্রেমিক ভাগ্যিস আমার নেই, সেসব তুই মায়ের মতো বয়সী। জানো সুরমার নামটা এখন অল ইন্ডিয়ায় প্রচার হয়ে গিয়েছে। ওনার মতো ভালো নেত্রী হয় না, আর উনি সবসময় তোমার বাবাকে গুরু হিসাবে মানেন, আর সেই গুরুর সন্তান হয়ে তুমি। ছি, বিশ্বাস করো প্রিয়া, আমি 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 বুঝতে পারিনি। ওই মহিলা ধাপ্পাবাজ আমাকে ঠকিয়ে কে বিশ্বাস করবে তোমার কথা? ওনার শরীরে কোথায় কিভাবে তুমি ক্ষত করেছো সবটা ডক্টর বলছে। বোতল, শেষ পর্যন্ত তুমি বোতল ঢুকিয়ে দিয়েছিলে। এত নৃশংস তুমি। ওনার পিঠের চামড়া খুবলে নিয়েছো, ওনার বুকের বৃন্তটা। আমার ভাবতে ঘৃণা লাগছে রাহুল যে তুমি এককালে আমার বয়ফ্রেন্ড ছিলে। ভাগ্যিস আমি তোমার সম্পর্ক থেকে বেরিয়ে এসেছিলাম। প্রত্যেকের কাছে ঘৃণার পাত্র রাহুল। কি করবে বুঝতে পারে না, কিচ্ছু না। ঘটনার মাসখানেক পর রাহুলের জেল হয়েছে। যতদিন বেঁচে থাকবে যাবজ্জীবন জেলেই থাকতে হবে। নেতা হাতা মন্ত্রীদের কেস খুব একটা বেশি দিন ধরে কোর্টেও ঝুলে থাকে না। অর্থাবলে সেগুলোও তাড়াতাড়ি মীমাংসা হয়ে বেরিয়ে যায়। আর রাহুলের হয়ে কে লড়বে? ওর তো কেউ নেই, ওর প্রেমিকা নেই, ওর বন্ধু বান্ধব নেই। যাদের বাড়িতে গিয়ে থেকেছিল বাবা তাড়িয়ে দেওয়ার পর, তারা জানতো রাহুলের বাবা আছে, প্রচুর অর্থ আছে, প্রয়োজন পড়লে রাহুল ধার দেবে। কিন্তু দিন 7 পেরোনোর পরও রাহুল যখন ঘর থেকে বেরোচ্ছে না, তখন বন্ধু বান্ধবের মধ্যে অনেকেই জিজ্ঞেস করতে বাধ্য হয়েছিল, কি রে, বাড়ি যাবি না? তোর খবর কি? তখনই রাহুল বলেছিল সুরমার সঙ্গে ওর বাবার অবৈধ সম্পর্কের কথা। সেই থেকে বন্ধুরাও নিজেদেরকে গুটিয়ে নিয়েছে। আজ অনেক দিন পর এসেছে সুরমা রাহুলের সঙ্গে দেখা করতে। চিত্তরঞ্জন বাবু ইতিমধ্যেই 2বার স্ট্রোকে আরও বেশি আহত হয়ে গিয়েছেন। মৃত্যু এখন ওনার শিরের গোড়ায়। আয়া দেখাশোনা করে। পুরো পার্টি এখন চলে গিয়েছে সুরমার হাতে। সুরমার দাদাও এসেছে দেখা করতে রাহুলের সঙ্গে, যারা ওদের 2 চক্ষের বিষ ছিল। সুরমা আসার সঙ্গে সঙ্গেই পুরো জেল ফাঁকা। কয়েদি এখানে কেউ নেই। স্পেশাল জেলে রাহুলকে একা রাখা হয়েছে, স্পেশালভাবে। ঠিকমতো খেতেও দেওয়া হয় না, পড়তেও দেওয়া হয় না। অন্ধকার খুপড়ি, যেখানে বাথরুম পায়খানার গন্ধ মম করে। সারাদিন মাছি আর নোংরা বস্তুর মাঝখানে রাহুল প্রায় পাগলের মতো। এখানে কোনো সিসিটিভি ফুটেজ নেই। জেলা শাসক 6 মাসে একবার পরিদর্শন করতে আসেন, তবে এই কক্ষে পা রাখেন না। কেমন আছো রাহুল? কে? হো, ডাইনিটা? হ্যাঁ, ডাইনি বলো যাই বলো, আমি সব। কি গো, উঠে এসো। হুইল চেয়ারে বসেছিল সুরমার দাদা। সে আস্তে আস্তে উঠে এলো, লাঠিতে ভর দিয়ে। দেখি একবার, মুখটা ঘোরাও দেখি। রাহুল ঘুরে তাকায়। চিনতে পারছো? সামান্য রাস্তার আলো পড়েছে জেলের মাঝখানে, আর জেলের সেলের ভেতর দিয়ে চাঁদের সামান্য কিরণে, ছোট্ট বাল্বের আলোতে বোঝা যাচ্ছে এই মানুষটার মুখ। বহু বছর আগের দেখা, বিধ্বস্ত সেই স্কুটি নিয়ে দাঁড়ানো সুধারঞ্জন বাবুর মুখটা। চিনতে পারছো আমাকে? আমার মেয়ের কথা মনে পড়ে? রাহুল চুপ করে রয়েছে। সুধারঞ্জন বাবু বললেন, আমি মনে করিয়ে দিই। ইপসিতা, কল্যাণী ইউনিভার্সিটি, 2nd ইয়ার, MA ফাইনাল দিত। মনে পড়ে? আমার মেয়েটাকে কুকুরের মতো ছিবড়ে করে তোমরা নিলে, ন্যাংটো করে ফেলে দিয়ে গেলে। তোমাকেই জিজ্ঞেস করলাম কি হয়েছে, আর তুমি বললে কাকু আমি জানি না। এই যে, হে আমার বোন নয়, আমার স্ত্রী। 16 বছর বয়সে সন্তানকে জন্ম দেওয়ার পরও সম্পূর্ণ ইয়ং আমার স্ত্রী। তার রূপ সৌন্দর্যকে কাজে লাগিয়ে ঠিক একই রকমভাবে তোমাকেও ধর্ষণ করা হলো। যেই ধর্ষণের কথা 7-5 কান করে তুমি বাঁচতে চেয়েছিলে,
সেই ধর্ষণই আজকে 5-7 কান হয়ে তোমাকে জেলে বন্দি করেছে। আমার মেয়েটাকে তুমি ধর্ষণ করে মারলে বাবা, আর আমার বউ আর আমি ওই ধর্ষণের প্রতিশোধ তোলার জন্য তোমার ওপরে আবার সেই ধর্ষণটা আরোপ করলাম। কি বলো তো বাবা? ক্ষমতা ছিল না, লোকবল ছিল না, এখন ক্ষমতা, লোকবল, অর্থ সব আছে। তাই তো তোমরা রেপিস্ট, তোমরা বাঁচতে পারবে না। আমার স্ত্রীকে তুমি কিছু করনি, মেয়েকে তো করেছিলে। ইপ্সিতা, হায় তো মা। রাহুল এতক্ষণ কোনো কথা বলেনি, চুপ করে স্থবিরের মতো বসেছিল। রাহুলের মাথার ঠিক পেছনে যেখানে হালকা বাল্বের আলোটা জ্বলছে, পেছন ঘুরে তাকিয়ে রাহুল দেখতে পায় একটা অর্ধনগ্ন নারী মূর্তির প্রতিবিম্ব ওর পেছন দিকে অশরীরী হয়ে দাঁড়িয়ে রয়েছে। মুখে তার বিভৎস হাসি, চোখ দুটো একেবারে ঠান্ডা, পরনের কালো কুর্তি আর সাদা প্যান্ট, সেইখানে রক্ত ঝরে পড়ছে ঝরঝর করে। ঠোঁটের কষ বেয়ে পড়ছে রক্ত, চোখের একটা পাশে কুকুরটা খুবলে খেয়ে নিয়েছে। কিন্তু কিন্তু আর কিন্তু কেন বাবা? আমার মেয়েকে রেপটা তো তুমি স্বীকার করনি, কিন্তু আমার স্ত্রী রমা ওরফে সুরমা সেন, তার রেপের যথেষ্ট প্রমাণ আছে। মিথ্যে প্রমাণ, যে মিথ্যে প্রমাণ দিয়ে তোমরা দাবি করেছিলে আমার মেয়েকে তোমরা রেপ করনি, বরং সে তোমাদের সঙ্গে শুতে রাজি হয়েছিল। এত যন্ত্রণা দিলে যে মেয়ে শোয়ার তৃপ্তি না পেয়ে মরে গেল। হ্যাঁ, আমার মেয়েটার শরীরে কোথায় কোথায় তিল আমি সালা কোনোদিন ভালো করে তাকিয়ে দেখিনি। মেয়ের শরীর তো বাপ হয়ে কি করে দেখবো? আর সেই আমাকে একেবারে ভরা আদালতের সামনে দাঁড় করিয়ে আমার মেয়ের শরীরে কোথায় কোথায়। কান্নায় ভেঙে পড়লেন সুধারঞ্জন বাবু। সুরমা ওর পিঠে হাত রেখে বললেন, আর কেঁদো না, অনেক হয়েছে, অনেক হয়েছে। কদিন পর ওর বাপটা মরবে, তারপর তুমি আমি আবার ফিরে যাব সেই জায়গায় যেখানে এত বছর ছিলাম। ইপ্সিতা হাসছে। রাহুল বলল, আমাকে খা, আমাকে খেয়ে নে। এই যন্ত্রণাদগ্ধ জীবন, আগে যদি জানতাম ধর্ষণে এত কষ্ট, তাহলে বোধহয় এই পাপটা কখনো করতাম না। ওটাই তো, পাপ না করলে তো আর পাপের সাজা পাওয়া যায় না। কেমন লেগেছে আজকের নিবেদন? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করতে একদম ভুলবেন না। বন্ধুরা, আপনাদের সাহায্য এবং সহযোগিতা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি। দেখা হবে খুব শিগগিরই আরও একটি নতুন স্বাদের ভিন্ন আঙ্গিকের গল্পের সঙ্গে। অবশ্যই গল্প পাঠ এবং লেখনীতে আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। দেখা হচ্ছে খুব শিগগিরই। ভালো থাকবেন সবাই। নমস্কার।